এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন, সেটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রত্যেক দিনই আমাদের যে নতুন নতুন যে আলোচনার বিষয় থাকে, তার মধ্যে আজকে যে আলোচনার বিষয় আমরা গ্রহণ করেছি, আমার মনে হয় যে সার্বিকভাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সঙ্গে সামাজিক এবং সাধারণ মানুষের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে জড়িত যারা এবং যে সমস্যা, এগুলি সেই সমস্যার সঙ্গে কে নিয়েই আজকে আমাদের এই আলোচনা। এবং আমরা জানি যে সাধারণ মানুষের জীবন, সেটাকে সুন্দর, সুস্থ এবং নিরাপদ রাখতে যারা নিরন্তর তাদের বলা যায় যে জীবনকে সমর্পিত করেন, তাদের নাম হচ্ছে পুলিশ। এবং যে কোনো সরকারের মেরুদণ্ডের অন্যতম যে ভিত্তি, সেটাই হচ্ছে পুলিশ। এই পুলিশের যে ভূমিকা, অর্থাৎ একটা সরকার, তাকে সেই সরকার কিভাবে চলবে এবং সেই সরকার কিভাবে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করবে, শৃঙ্খলার মধ্যে রাখবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় পুলিশের ওপরে। এবং পুলিশ সাধারণ মানুষের এখনো পর্যন্ত পুলিশ সম্পর্কে যে একটা ভীতি, সেই ভীতিটা কিন্তু হয়তো সেই ব্রিটিশ আমল থেকেই যে ভীতিটা শুরু হয়েছিল, সেই ভীতিটাকে আমরা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। হয়তো তার নানা রকমের কারণ আছে, হয়তো একতরফা এটা কারণ নয়, হয়তো বিভিন্ন ধরনের পুলিশের পক্ষ থেকে হয়তো সেই ভীতিটাকে কাটানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে একটা বিরাট বড় যে ব্যবধান, সেই মানসিক এবং শারীরিক ব্যবধান যেটা রয়ে গেছে, সেই ব্যবধানটা কিন্তু ক্রমশই বাড়ছে। এবং বিশেষ করে আমরা এই রাজ্যে এখন পুলিশের যে ভূমিকা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে বহু সমালোচনা হচ্ছে। এক সময়ে পুলিশ কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সবসময় একটি সমালোচিত একটা যে বিভাগ বা দপ্তর, এবং থ্যাঙ্কলেস জব যেটা পুলিশ কিন্তু সবসময় দিয়ে যায়। তার মধ্যে হয়তো কিছু সবসময়ই হয়তো কিছু মানুষ, হয়তো কিছু পুলিশের হয়তো কিছু অন্যায় থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে পুলিশ দপ্তর ছাড়া বা পুলিশের সহযোগিতা ছাড়া কিন্তু সাধারণ মানুষ এবং সমাজের পক্ষে কিন্তু চলা কখনোই সম্ভব নয়। কিন্তু পুলিশ সম্পর্কে যে সাধারণ মানুষের যে ধারণা এখনো পর্যন্ত, এবং যেটা দিনে দিনে আমরা দেখেছি যে সেই ভীতিটা তো কাটছেই না, উল্টে পুলিশ সম্পর্কে বহু অভিযোগ পরপর যে জমা হচ্ছে, সেটার পেছনে কি কারণ, রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, এবং রাজনীতিবিদরা কিভাবে পুলিশকে পরিচালনা করেন, ইত্যাদি বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা এক্সপ্রেস অনলাইন। আমার সঙ্গে আজকে আমরা এই বিষয়ে যাকে অতিথি হিসাবে পেয়েছি, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি শুধু পরিচিত মুখ নন, তিনি একজন পুলিশ আধিকারিক শুধু নন, এই শিল্পাঞ্চল সহ দক্ষিণবঙ্গের অত্যন্ত পরিচিত একজন নাম,
এবং তিনি কিন্তু সামাজিকভাবে অত্যন্ত জনপ্রিয়। যদিও তিনি একসময় পুলিশের ঊর্ধ্বে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এবং যখন ছিলেন তখনও তিনি যেভাবে জনপ্রিয় ছিলেন, এবং তিনি অবসর নেওয়ার পরেও সেই তার যে জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে যে তার যোগাযোগ, সেটা কিন্তু একদমই ক্ষুণ্ণ হয়নি। তিনি কিন্তু রীতিমতো সাধারণ মানুষের সঙ্গে আছেন, থাকবেন এবং চিরকাল থাকবেন, এবং সাধারণ মানুষকে তিনি ভালোবাসেন, সাধারণ মানুষও ভালোবাসেন। সেই আধিকারিক বিপ্লব বসু ঠাকুর তিনি আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসাবে। আপনারা বুঝতেই পারছেন যে আমি সঞ্চালক হিসাবে একমাত্র আমার দায় শুধু বিপ্লববাবুর সঙ্গে কিছু কিছু সামান্য বিষয় ধরিয়ে দেওয়া, বাকিটা কিন্তু যা কিছু পুলিশ সম্পর্কে যা বক্তব্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওনার, যা কিছু বলবেন সেটা ওনার। সুতরাং আমি একটা সাধারণ মানুষ হিসাবে এবং সাধারণ একজন অ্যাঙ্কার হিসাবে আমার কর্তব্যটুকু শুধু ওনাকে ধরিয়ে দেওয়া। আমি প্রথমে বিপ্লবদাকে যে কথাটা শুরু করব, এবং আমি দাদা বললাম এই জন্য যে আমরা সবাই বিপ্লব দা বলেই ডাকি, এবং উনি গোটা দুর্গাপুরে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লব দা নামেই পরিচিত, এবং সেখানে কিন্তু বয়সটা আর কোনো ফ্যাক্টর হয় না। কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু একটাই নামে পরিচিত হয় দাদা। সেই বিপ্লব দা আমাদের সঙ্গে আছেন, এবং বিপ্লব দাকে আজকে আমার প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু, যে আপনি দীর্ঘ জীবন পুলিশে আপনি সময় দিয়েছেন, কাটিয়েছেন, দীর্ঘ জীবন পুলিশের সঙ্গে ছিলেন, শুধু চাকরি করেছেন এই কথাটা আমি বলবো না, আপনি অনেক কাজ করেছেন পুলিশে থেকে। আপনি যখন পুলিশে সার্ভিস দিয়েছেন, বিশেষ করে শিল্পাঞ্চল অঞ্চলে, তখনকার পুলিশের যে ভূমিকা এবং এখনকার ভূমিকা, তার মধ্যে তফাৎ কতটা দেখতে পাচ্ছেন? তোমাকে একটা কথা বলি, যে আমাদের সময় আমরা যা চাকরি করেছি এই শিল্পাঞ্চলে, আমি 8-এর দশকে 9-এর দশকে আমি পুরো চাকরি করেছি, তখন আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা ছিল, এই কাজটা করতে হবে, এবং এর জন্য শুধু আমাদের ওপরওয়ালাদের কথা শোনার জন্য নয়, আমরা সামাজিকভাবে সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশে যেতাম যে তাদের কাছেও আমাদের দায়বদ্ধতা ছিল। এখন তখনকার সময় থেকে অনেকে বলতে পারে এখনকার সময় অনেক পাল্টেছে, হতে পারে পাল্টেছে, কিন্তু আমাদের চাকরির কতগুলো এথিক্স আছে। সেই এথিক্স ব্রিটিশ আমলেও যা ছিল, আমাদের আমলেও যা ছিল, এখনও সেটাই আছে। এখন আমি যেটা লক্ষ্য করছি, এই শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুর শিলচর ভেঙে 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 অনেক হয়েছে। এই আমাদের দুর্গাপুরেই 3-4টে জোন হয়েছে, 3-4টে এসিপি হয়েছে, 3-4টে অনেক জায়গায় থানা ছিল ওসিদের, সেটা আইসি থানা হয়েছে। বর্ধমান জেলাও দুভাগ হয়েছে, বর্ধমান জেলাও দুভাগ হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কাজের অগ্রগতি কি সেরকমভাবে আমরা বাড়াতে পেরেছি? মানুষ একটা কথা যেটা তমনেশ বললেন, যে মানুষ পুলিশের কাছে এক্সপেকটেশন অনেক, আমাদের থ্যাঙ্কলেস জব, এটা সবাই আমরা পাবলিকও জানেন, আমরাও জানি, কিন্তু থ্যাঙ্কলেস জবের মধ্যে এমন কতগুলো কাজ আমাদের করা দরকার যেটাতে মানুষ বুঝতে পারে যে আমরা তাদের সঙ্গে আছি। কিন্তু আমি লক্ষ্য করছি, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, যে এখন যেন আমাদের পাবলিকের সঙ্গে কোঅর্ডিনেশনটা আমাদের অনেক দূরত্ব বেড়ে গেছে। কেন এটা হবে? আজকে যারা এখানে চাকরি করছেন তারা প্রত্যেকেই এফিশিয়েন্ট পুলিশ অফিসার, কারণ শিল্পাঞ্চলে এফিশিয়েন্ট পুলিশ অফিসার ছাড়া নিয়োগ হয় না। কিন্তু তাদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আমরাও যখন যোগাযোগ করি যেন বুঝতে পারি যে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে মানুষের মনে, যেটাও বললো যে মানুষের মনে পুলিশ সম্বন্ধে এখন অনেক কিছু প্রশ্ন জাগছে, প্রশ্ন আমাদের সময়তেও জেগেছে, কিন্তু আমরা মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছি এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লিমিটেড ক্ষমতা, আমাদের এইভাবে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য, ও মানুষ সেটা বিশ্বাস করেছেন। কিন্তু এখন এত প্রশ্ন আমাদের সম্বন্ধে হচ্ছে কেন আমাদের সম্বন্ধে এত প্রশ্ন হচ্ছে? এটাই আমার নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে ভাবি।
তাহলে কি আমাদের মধ্যে কোনো খামতি আছে, জনসংযোগের কোনো খামতি আছে? আমরা লক্ষ্য করছি, ভীষণভাবে আমি লক্ষ্য করছি, এখন অরিজিনাল পুলিশিংটা রাস্তাঘাটে তো আমি পুলিশের লোকই দেখি, সবসময় সিভিকরা ঘুরে বেড়াচ্ছে। আগে যেটা ছিলেন, আমি সমস্ত মোড়ে মোড়ে যাই, সমস্ত জায়গায় যাই, সমস্ত জায়গায় দেখছি সিভিকরা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত নয়। নিশ্চয়ই থাকবে, পুলিশের স্ট্রেংথ বাড়াতে হবে, আমাদের পুলিশের এমপ্লয়মেন্ট দিতে হবে, কিন্তু যাদের নিয়ে যারা আজকে পুলিশের সামনে দাঁড়াচ্ছে, পুলিশ কি ভাবছে? আজ দেখুন না, আমাদের সময় কিন্তু ছিল না, আমাদের সময় একটা এএসআই এরও ক্ষমতা ছিল না মোটরসাইকেল চেক করার, গাড়ি চেক করার। এটা আইনের কথা, এটা আমার কথা নয়। তো এখন দেখছি পাবলিক আমার কাছে অনেকে এসে বলেন, এই দেখুন এই সিভিক কনস্টেবল আমাকে রাস্তায় দাঁড় করিয়ে মোটরসাইকেলটা চেক করলো, আমার সঙ্গে অভদ্র ব্যবহার করলো, আমার গাড়ি বা মোটরসাইকেলের চাবিটা কেড়ে নিল। এগুলো কেন হবে? এগুলো তো হওয়া উচিত নয়। এতে পাবলিক থেকে পুলিশের দূরত্বটা কেন বেড়ে যাবে? এবং আমরা তো আইনের লোক, আইনের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, কিন্তু আইনের বাইরে আমরা কেউ নই। এটা আমার পার্সোনাল ধারণা। না, একদমই। আপনি, আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা যে বিষয়টা আপনি অবতারণা করলেন, যে সিভিক ভলান্টিয়ার সম্পর্কে সাধারণ মানুষের অবশ্যই ধারণা অত্যন্ত তিক্ত ধারণা। এবং সিভিক ভলান্টিয়ারকে যেটা আপনি বললেন যে পথে ঘাটে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কোনো যখন অকেশন, পুজোর আগে বা অন্যান্য অকেশনের আগে আমরা দেখতে পাই যে সিভিক ভলান্টিয়ার তারা গাড়ি ধরছে, ট্রাক ধরছে, এবং তারা ধরে তাদের সঙ্গে কোনো অফিসার আছে কি না তা হয়তো থাকলেও তাকে কিন্তু দেখা যাচ্ছে না, রাস্তাতে ধরছে সিভিক ভলান্টিয়াররা। সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অত্যন্ত অসন্তোষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা দাদা, যেটা আমাদের মনে হয়েছে যে এখন বিশেষ করে আসানসোল, দুর্গাপুরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সেখানে একটা কমিশনারেট তৈরি হয়েছে। এই কমিশনারেটের এটা আপনি আরও বলতে পারবেন যে কমিশনারেটের সঙ্গে সাধারণ যে পুলিশ যে থানা ফাঁড়িগুলো আছে, অর্থাৎ এসপি যেখানে আছেন, তার সঙ্গে তফাৎটা কী সেটা আপনি আইনগতভাবে বলতে পারবেন। কিন্তু আমাদের যেটা কথা, আমরা যারা দেখেছি, বিশেষ করে আপনাদের মতো আরও যারা যারা বিশিষ্ট পুলিশকর্মী এবং বিশেষ করে ওসি পর্যায়ে যখন আপনাদেরকে আমরা দেখেছি, তাদেরকে দেখেছি যে আপনারা কিভাবে অপরাধকে দমন করেন। এবং একটা নির্দিষ্ট সময় ছিল, রাত্রে হোক সন্ধে হোক, আপনারা নিজেরা এলাকায় বেরোতেন। আপনাদের ভয়ে যে যত বড় অপরাধী হোক, ক্রিমিনাল হোক, তারা কিন্তু এলাকা ছেড়ে কিন্তু পালিয়ে যেত। এটা আমাদের দেখা। এবং এটাও দেখেছি আমরা যে সেখানে কিন্তু বহু ওসিকে আমরা দেখেছি, তারা কিন্তু একা জিপ নিয়ে একা বেরোতেন, এবং তাদের কিন্তু সেই ইয়েটা ছিল, যেটাকে বলে সে বুকের পাটাটাও ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখেছি যে এলাকাতে কিন্তু ওসি কে, এই এলাকার মানুষ কিন্তু 100টা মানুষকে জিজ্ঞেস করলে 99টা মানুষ বলতে পারবে না যে এলাকার ওসি কে, তার নাম কি। এলাকাতে এসিপি কে, এলাকাতে ডিসিপি কে, কেউ জানে না, কোনো খবর রাখে না। এলাকাতে যদি কেউ হেঁটে উনি চলে যান, তাতেও জানতে পারবে না যে উনি এই এলাকার ডিসিপি। অর্থাৎ আমার যেটা মনে হয়েছে যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নিয়মিত একটা ফারাক থেকে যাচ্ছে, ফলে তারা কিন্তু ক্রাইম কন্ট্রোল করতেও তাদের একটা প্রবলেম হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? এখন যেটা হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পপুলেশন বেড়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে 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 অনেকগুলো জোন করা হয়েছে। যেমন দুর্গাপুরে থানাতে একজন ডিসিপি আছেন, 3-4জন হয়তো এসিপি আছেন, এবং থানাগুলোতে অনেক থানায় ওসি থেকে আইসি করা হয়েছে, এবং থানার স্ট্রেংথ বাড়িয়েছে, কনস্টেবল বাড়েনি, ওই সিভিক কনস্টেবল দিয়ে থানার স্ট্রেংথ বাড়ানো হয়েছে, থানায় গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে, অফিসারদের কোয়ার্টার বানানো হয়েছে, আর সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু এখন অফিসাররা আমাদের আমল থেকে এখন খুব বেশি পান। কিন্তু
যে কথাটা আপনি বললেন যে মানুষ ওসিকে চিনবে না, সেটা হয় নাকি? আবার ওসিকে ঘিরেই তো একটা থানা। আমাদের সময় এখানে ছিলেন আসানসোলে একজন অ্যাডিশনাল এসপি, দুর্গাপুরে একজন অ্যাডিশনাল এসপি, বর্ধমানে একজন অ্যাডিশনাল এসপি, তাদের ওপরে এসপি, এই তিনজন। আমরা যখন শিল্পাঞ্চলে এখানে কাজ করেছি, আমার তো মনে পড়ে না আমার 3 বছর টেনিওরে ক্রাইম কনফারেন্স ছাড়া আমরা বিং দি ওসি অফ দুর্গাপুর পুলিশ স্টেশন, আমি এসপির সঙ্গে কতদিন সাহস করে কথা বলতে পেরেছি। আমাদের লিমিটেশনস ছিল, আমাদের যা কিছু হতো, আমাদের সারা সাব ডিভিশনে একজন এসডিপিএ ছিলেন, একজন অ্যাডিশনাল এসপি ছিলেন। আমরা সেখানে এসপি সাহেবের যা কিছু বলার থাকতো অ্যাডিশনাল এসপিকে ইনস্ট্রাকশন দিয়ে দিন। অ্যাডিশনাল এসপি সাহেবের কাছ থেকে আমরা জানতে পারতাম কি করতে হবে না করতে হবে, ওয়েদার আওয়ার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইজ হ্যাপি অর আনহ্যাপি ওভার দি অ্যাক্টিভিটিস অফ দি পুলিশ স্টেশন। সেক্ষেত্রে এখন যে কমিশনারেট হয়েছে, এখন ওসিদের মুশকিল হয়েছে কত সাহেব সামলাবে। ওপরে একজন এসিপি, তারপর ডিসিপি, তারপর কমিশনার সাহেব, এই করতে করতে ওসিরা এখন আমার মনে হচ্ছে একটু পাজল হয়ে যাচ্ছে নিজেদের পজিশন সম্বন্ধে। এখন তারপর আছে লোকাল প্রবলেমস। এখন সব জায়গাতে, এখন আমাদের সময় কি করতাম আমরা, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতাম, আমরা করতাম। আর এখন সবচেয়ে যেটা বড়, আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, একটা সার্কেলে 3টে থানা, সেটা 3টে ওসি, সবচেয়ে ফাদারলি ছিলেন তার সিআই। এখন তো সিআইদের কোনো রোলই নেই, অন্তত আমি তো দেখি না। আমি একজন 36 বছর চাকরি করেছি। সিআই ওয়াজ দি স্পোক্স পার্সন অফ দি ওসিস। উনি সমস্ত নিয়ে ক্রাইম কন্ট্রোল বলুন, সব কিছু বলুন, সিআই দেখতেন। এখন ক্রাইম কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার, এইটা দেখার জন্য যদি ডিসিপি সাহেবের কাছে দৌড়তে হয়, তাহলে তো ওসিরা তো আর পারবে না। সিআইরা তো আগে রেগুলার, একটা সিআই কাজ ছিল, রেগুলার 3টে থানার মধ্যে যে কোনো একটা থানায় উনি ভিজিট করতেন। সপ্তাহে 3 দিন তিনি, সপ্তাহে 4 দিন ভিজিট করতেন, নিজের অফিসে বসতেন, অফিসারদের ডাকতেন। তো সেখানেই আমাদের বিচার হতো, এলাকায় কি ক্রাইম হয়েছে না হয়েছে, কি হচ্ছে, মানুষের কত কি প্রবলেম আছে, সেগুলো দেখার জন্য। এখন তো বোধহয় ওই র্যাঙ্কটাই বোধহয় উঠে গেছে, উঠে না থাকলেও ওটাকে ডিফার্ম করে দেওয়া হয়েছে। হবে না, হতে পারে না। আমরা ক্রাইম কন্ট্রোল করেছি, আমরা ক্রাইমের সঙ্গে কোনোদিন আপোষ করিনি, আপোষ করার নয়। এই যেমন ধরুন আমাদের সময় নিয়ম ছিল, এখন তো অনেক বেড়ে গেছে, ব্যাংক আওয়ার্স। এই যে ব্যাংক রবারি ডাকাতি আপনি বলছেন, আমাদের সময় নিয়ম ছিল সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এক্সেপ্টিং দি ডিউটি অফিসার, নো অফিসার উইল সিট ইন দি পুলিশ স্টেশন। এখন তো ব্যাংক পেয়েছে, তখনও ব্যাংক ছিল, প্রতিটি ব্যাংকের সঙ্গে তখন ব্যাংকিংয়ে ওয়ার্কিং আওয়ার্স ছিল বেলা 2টো পর্যন্ত। বেলা 2টো পর্যন্ত কিন্তু প্রত্যেক অফিসারকে সেক্টর ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ব্যাংকের সমস্ত জায়গায় তারা ঘোরাফেরা করবেন। আমাদের সময় তো এত গাড়ি ছিল না, কিছুই ছিল না, কিন্তু যে কোনো হোক ওই সব জায়গায় নামিয়ে দিয়ে আসা হতো। আবার বেলা 2টোর পর সবাইকে ওখান থেকে তুলে আনতো। দেখুন তখন ব্যাংক ডাকাতি ছিল না, মানে খুব রেয়ার, 1-2টো হতো। এবং দ্যাট ওয়ার প্রত্যেক থানাতেই ওসিরা খুব কসাস ছিল আবার ব্যাংক রবারি অ্যান্ড ব্যাংক ডাকাতি। ব্যাংক ডাকাতি বা হয়ে গেলে সে ওসির আর কোনো বাঁচার জায়গা ছিল না এসপির কাছে। কিন্তু এখন তো দেখছি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এ হচ্ছে, তাই হচ্ছে। এটা কি ব্যাপার? নাকা চেকিং ফেকিং তো পরের ব্যাপার। আমি ঘটনা ঘটবে কেন, আমি আমার ওসি আমার এলাকায় ঘটনা ঘটতে দেবো কেন? কিন্তু এবং সোনার দোকানে ডাকাতি দিনের বেলা, হ্যাঁ, প্রকাশ্যে বলুন, সোনার দোকানেও ডাকাতি হচ্ছে নিয়মিত, এবং একটা দুটো কেন একেবারে। এখন আমি শুনতে পাই জামতারা গ্যাং, বিহারের গ্যাং, তাহলে আমাদের সোর্সরা কি করছে? ওয়ার ইজ আওয়ার ক্রিমিনাল সোর্সেস? আমাদের সোর্সরা কি সব শেষ হয়ে গেছে? আমি তো এটাই ভাবি। এই প্রসঙ্গে আমি আসছিলাম আপনার কাছে, আপনি নিজেই তুললেন সোর্সের কথা, যে আমরা একসময় দেখেছি যে আপনারা নিজের উদ্যোগে, আপনারা এলাকাতে বহু সোর্স আপনারা নিজেদের উদ্যোগে আপনারা রেখেছেন, এবং তাদেরকে আপনারা যেমন দরিদ্র হওয়ার জন্য আর্থিকভাবেও সহায়তা করেছেন,
তেমনি তাদেরকে এলাকায় কিভাবে কি বিশেষ করে ক্রাইমের ব্যাপারে খবর নেওয়ার জন্য তাদেরকে আপনারা রেখেছেন নিজস্ব উদ্যোগে। সেই সোর্স ওয়ার্ক কি এখনকার ওসিদেরকে কি আছে? আমরা তো সেটা, আমার মনে হয় যে আমরা সাংবাদিকতার সূত্রে আমরা দেখেছি যে যদি থেকে থাকে সেটা অত্যন্ত দুর্বল। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে এই যে সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারাও এলাকায় সোর্স হিসাবে কাজ করতে পারে, অথবা গ্রামীণ যে সিভিক পুলিশ আছে তারাও ওনার মতে যে গ্রামের যে বিভিন্ন খবরাখবর সেটা দিতে পারে। কিন্তু বাস্তবে কি একটা সোর্সের কাজ কি এরা করতে পারবে কখনো? না না, এটা হবে না। সোর্স এক্সপোজড হয়ে গেলে সোর্স কি? সেটাই, সোর্স সিভিক কনস্টেবল তো সোর্স হিসেবে কাজ করতে পারে না। সোর্স খবর দিতে পারে, সে হয়তো বলতে পারে স্বাভাবিক ঘর নয়। সোর্স এক্সপোজড হবে কেন? সোর্স এক্সপোজড হলে তার কাছে খবর পাবো না, সে মার্ডার হয়ে যেতে পারে। এবং সোর্স হচ্ছে একটা থানার একটা ব্যাকবোন। ওসি অ্যান্ড আদার অফিসার তারা গাড়ি করে ঘুরলো, বক্তব্য করলো, যেটা আমাদের চাকরিতে আমরা 72 সালে ঢুকেছি। আমার চাকরির প্রথম জীবনে আমরা দেখেছি যে টুরাল থানায় আমরা ভালো করে হলো চৌকিদারি প্যারেড অ্যান্ড দফাদারি প্যারেড। প্রত্যেক গ্রামে একটা করে চৌকিদার ছিল, 3টে গ্রাম মিলিয়ে একজন দফাদার ছিল। এই যে এখন যে গ্রামের ভলেন্টিয়ার করেছে, সিভিক ভলেন্টিয়ার গ্রামে করেছে, গ্রামীণ ভলেন্টিয়ার, আচ্ছা গ্রামীণ ভলেন্টিয়ার, তাদেরকে তো আমরা সেভাবে কাজে লাগাতে পারি। কিন্তু সিভিক ভলেন্টিয়ার সোর্সে কাজ চলবে না। আর সবচেয়ে বড় কথা, এই সোর্সকে খুব সুন্দরভাবে লালন পালন করতে হবে এবং তাকে ডাকতে হবে। তাকে সোর্স অনেক সময় যদি মাথায় চেপে যায় তাকে হাজতে পাঠিয়ে দিতে হবে। হয়তো ভুল খবর দিল, তার অ্যান্টি পার্টি তারা কিছু করেনি, সে সম্বন্ধে সে বাজে খবর দিল, তাদের ধরে জানা গেল তারা কিছু করেনি, সোর্সের সঙ্গে পার্সোনাল রাইভেলরি। সে নিজের সোর্স বলে হবে না, সে নিজের সোর্সকেও আমরা অনেক সময় হাজতে পাঠিয়েছি। তাদেরকে যেমন সাহায্য করেছি, সহায়তা করেছি, কিন্তু তাদেরকে মাথায় উঠতে দিইনি। কিন্তু আজকালকার দিনে যেটা মেইন জিনিস হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্স দে আর গুড, ইয়াং, এনার্জেটিক, সব ঠিক আছে, কিন্তু তাদের ট্রেনিং কোথায়? একটা ট্রেনিং এর দরকার আছে। পুলিশ ডিপার্টমেন্টে এমনি জামা কাপড় পরলে হয়ে গেলে পুলিশের চাকরি হয় না। সাব ইন্সপেক্টরদের আমাদের 1 বছর ট্রেনিং ছিল, কনস্টেবলদের 6 মাস ট্রেনিং ছিল, ডিএসপি যারা ডাইরেক্ট ঢুকছেন তাদের 15 মাসের ট্রেনিং ছিল। ট্রেনিংটা একটা মোস্ট এফেক্টিভ থিং। কিন্তু যেটা আপনি বললেন, সিভিক কোনোদিন সোর্সে কাজ করতে পারে না। সিভিকরা কোথাও মারপিট হচ্ছে, অমুক তমুক হচ্ছে, আপনার কাছে বলে স্যার অমুক জায়গায় মারপিট চলুন, দৌড়ঝাঁপ করে চলে গেলেন। কোথায় ক্রাইম হবে আগে থেকে খবর দেয়া, এইটা তো আমাদের একটা মেইন জিনিস ছিল। ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতদেরকে ধরে নেয়া, এইটাই তো আগে মেইন ছিল। এইটা না হলে আপনি আটকাবেন কি করে? কোনো একটা ডাকাত গ্যাং আপনার ধরতে এলো, এই যেমন 2-একটা ইনসিডেন্ট হলো আপনার ওই রানীগঞ্জে যে ইনসিডেন্টটা হলো, দেখলেন তো? এই যে একজন পুলিশ অফিসার, ঠিক আছে, কাকতালীয়ভাবে সে ওখানে পৌঁছে গেছিল, কাকতালীয়ভাবে সে পৌঁছে, রানীগঞ্জ থানার তো কোনো ক্রেডিট নেই এটাতে, ও ওখানে পৌঁছে গেছিল, ও একটা গুলি করলো, গুলি করে একজনের পেটে লাগলো, এই জন্য এন্টায়ার গ্যাং ওয়াজ স্ট্রেসড। তো এইটা না করতে পারলে সেদিন কি হতো? আমরা নাকা চেকিং করতাম, এই করতাম, দৌড়ঝাঁপ করতাম, 2-4 জনকে ধরতাম, আবার 10 দিন পরে আর এক জায়গায় হতো। যদি অরিজিনাল গ্যাংয়ের হাতে আপনি হাত দিতে না পারেন, দেন হাউ ইউ উইল প্রিভেন্ট দি ক্রাইমস? এটা হয় না, এটা আমাদের ক্রিমিনাল। আপনার দাদা, এই প্রসঙ্গে আমি একটা কথা আজকে জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে পুলিশকে অনেক বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, ফলে পুলিশের অ্যাক্টিভিটিস অনেকটাই মনে হচ্ছে যে রাজনৈতিক নেতাদের স্বার্থ চরিতার্থ করার জন্য পুলিশকে কাজে লাগানো হচ্ছে? পার্সোনালি এটা আমি মানি না। অ্যাজ এ পুলিশ অফিসার, দেখুন, প্রত্যেক পুলিশ অফিসার নিজে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রাখার দরকার। কেউ যদি কোথাও বিক্রি হয়ে যান, এত বড় মধ্যে কেউ যদি কারোর দাসত্ব গ্রহণ করেন, সেটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এখন বলছেন আমাদের সময় কি রাজনৈতিক দল ছিল না? আমাদের সময় কি দুর্গাপুর বা আসানসোলে রাজনৈতিক গণ্ডগোল, রাজনৈতিক মারামারি, রাজনৈতিক বন্ধ এগুলো হয়নি? কিন্তু কথা হচ্ছে, কনস্ট্রাকটিভ কোনো সাজেশন দিলেন কোনো নেতা, শুনলাম, কিন্তু তিনি যা বলবেন সেটাকেই ধ্রুব সত্যি হিসেবে মেনে নিয়ে করতে গেলে তো আপনি কাজ করতে পারবেন না।
কারণ এটা কোনো পলিটিক্যাল পার্টিরই চাহিদার শেষ নেই আপনার কাছে, এবং তাদের কাছে আপনি যদি একবার বাউ ডাউন করে যান তাহলে ইউ উইল নট বি এবল টু সাকাম, ইউ উইল সাকাম। না, আপনার কি মনে হয় না যে পুলিশের একটা সার্বিকভাবে একটা রাজনীতিকীকরণ হয়েছে, বিশেষ করে উচ্চ মানে যেগুলো একটু আপার লেভেলে? কারণ হচ্ছে যে সেখানে কিন্তু ট্রান্সফার থেকে অ্যাপয়েন্টমেন্ট সব কিছুই রাজনীতিকভাবে হয়, রাজনীতিগতভাবে হয় বলে আপনার মনে হয়? এটা আমি বলতে পারবো না, ওপর মহলে কি হয়। আমাদের লেভেল ছিল আপ টু দি র্যাঙ্ক অফ এসপি। আমাদের কাছে দণ্ডমুন্দের কর্তা ছিলেন জেলার এসপি, তার উপরের র্যাঙ্কে কি হয়েছে না। একটা অভিযোগ এখন অনেক ক্ষেত্রে শোনা যায়, বিশেষ করে এখন যারা দল করে, শাসক দল, যে আপনাদের সময়ে বহু মানে অপরাধী যাদেরকে হয়তো পুলিশ ধরে নিয়ে গেল, সেখানে অনেক নেতাই নাকি ফোন করে নাকি তাদেরকে ছাড়িয়ে নিতেন, যার যত ক্ষমতা থাকতো, অর্থাৎ যে নেতার যত ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তিনি বা তার লোকরা থানাতে ফোন করে সেই অপরাধীকে ছাড়িয়ে নিতেন এবং ওসিরা বাধ্য হতেন তাদেরকে ছেড়ে দিয়ে। এরকম ঘটনা কি ঘটেছে? না, অন্তত আমার এতদিনের চাকরিতে কোথাও মারামারি হয়েছে, দু পার্টির মধ্যে গন্ডগোল হয়েছে, পাড়াগতভাবে গন্ডগোল হয়েছে, 20 জনকে ধরে আনা হয়েছে। তার মধ্যে কেউ ফোনে বললেন, এই বিপ্লববাবু ওই ছেলেটা ছিল না, কেন ধরে নিয়ে গেলেন, এগুলো আর। কিন্তু ক্রাইম করেছে, হিনিয়াস ক্রাইম করেছে বা বদমাইশি করেছে, মার্ডার করেছে, অমুক তমুক করেছে, থানায় ধরে আনা হয়েছে, নেতারা ফোন করলেন, তাকে ছেড়ে দেওয়া হলো, এরকম ঘটনা তো আমার চাকরি লাইফে কোনোদিন ঘটেনি। না, এটা ঠিক আছে, কিন্তু আজকে আমি এবারে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আজকের একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাকে বলি। সেটা হচ্ছে যে বোলপুরে আজকে একজন বলা যায় যে থানার সঙ্গে জড়িত এক ব্যক্তি, তার পরিচয়টা আমি পরে বলছি, তাকে আজকে পুলিশই গ্রেপ্তার করেছে বোলপুর থানা। এবং অভিযোগ যে সে ওই বোলপুর থানার ডাক তোলে এবং সে নাকি আজকে ওই একটা গাড়িতে করে অস্ত্র পাচার করছিল, শেষ পর্যন্ত পুলিশের হাতেই সে ধরা পড়েছে। অর্থাৎ তার মানে কি যে থানা ফাঁড়ি অনেক পরিবর্তন হয়েছে, আপনি যেটা বললেন, সমস্ত দিক থেকে অনেক পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু থানার যে ডাক ব্যাপারটা কি এখনো কিছু পরিবর্তন হয়নি? বুঝলাম না প্রশ্নটা। তাকে ধরেছিল, ধরে নিয়ে গিয়ে থানায় নিয়েছিল? না, ধরে গ্রেপ্তার হয়ে আছে, আজকে সকালে গ্রেপ্তার হয়ে আছে, এখন তাকে ছেড়ে দিয়েছে বলা হচ্ছে যে না গ্রেপ্তার। আমি এই জন্য বললাম যে সে বলা হচ্ছে যে সে বোলপুর থানার ডাক পার্টি ছিল, সে ডাকের কাজ করত, যেটা থানার সঙ্গে সে ছিল। অর্থাৎ সে কিন্তু সরাসরি পুলিশ নয়, কিন্তু সে থানার হয়ে সে টাকা পয়সা তুলতো, পাবলিকের এটা অভিযোগ। তাহলে আমি এটা বলতে চাইছি যে তার মানে কি এখনো কি এই ডাক ব্যাপারটা কি এখনো সক্রিয়ভাবে কি রয়ে গেছে থানা ফাঁড়িতে? অর্থাৎ পুলিশের সে বদনামটা কি আর ঘুচবে না? দেখুন, পুলিশের বদনাম সবসময়তেই আছে। আমি 1000টা ভালো কাজ করলেও একটা খারাপ কাজ করতে না পারলেও আমাকে বদনাম দেবে, কিন্তু অ্যাজ পাবলিক সে পুলিশের হয়ে টাকা তুলছে, পাবলিক তাকে টাকা দিচ্ছে কেন? সে পুলিশের লোক তোলে আলাদা কথা, কিন্তু সেই যে ডাক সে থানার হয়ে যে টাকা তুলছে, পুলিশই যদি তাকে অ্যাপয়েন্ট করে থাকে বা পুলিশই তাকে যদি যাদেরকে টাকা নিচ্ছে তাদেরকে যে আমাদের টাকাটা এনার হাতে দেবেন, এই কথাটা যে পুলিশ থেকে ইন্ট্রোডাকশন করা হয়, কিসের টাকা এটা কিসের টাকা, এটাই হচ্ছে কথা। যে এই যে ডাক বলে যে ব্যাপারটা, অর্থাৎ পুলিশের যে একটা ডাক বলে ব্যাপার আছে বা ছিল, এখন আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আজকে যেটা ধরা পড়ার পরে দেখা গেল যে সেই ডাক ব্যাপারটা এখনো আছে। তো সেই ক্ষেত্রে যে এটা কি সাধারণ মানুষের কাছে একটা পুলিশের ইমেজকে কি অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে না? না, যদি আপনার কথাটা যদি সত্যি হয়, সেই ভদ্রলোক যে ধরা পড়েছেন উনি একজন পাবলিক, ওনার রেগুলার থানায় যাতায়াত ছিল, ওনার সঙ্গে সবাইকে ঘুরতে দেখা গেছে, তাহলে তো জিনিসটা খারাপ। আর এটা যদি কাকতালীয় হয়
তাহলে তো এটা তো পুলিশের সম্বন্ধে বদনাম করে অনেক লোক আছে, তারা হয়তো এটাও বদনাম করছে না। যেমন আপনি বলুন না যে আছে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত যে সিভিক ভলান্টিয়ারকে ধরা হয়েছে, সে রীতিমতো পুলিশের যে ক্ষমতা সেই ক্ষমতাটাই ভোগ করত। সে পুলিশের মোটরসাইকেল নিয়ে যাতায়াত করত, সে পুলিশের ওই থানাতেই থাকতো, সেখানেই সে পুলিশ অ্যাসোসিয়েশনের আবার সদস্যও ছিল। তাহলে মানে সাধারণ মানুষ তাহলে কিসের ভিত্তিতে পুলিশের ওপরে তার আস্থাটা রাখবে? না, আজকে এই যে জঘন্য অপরাধটা করার জন্য যে সিভিক কনস্টেবল ধরা পড়েছে, এ তো সিভিকের অ্যাপয়েন্টেড, এ তো সিভিক। এখন যেটা আপনি বললেন পুলিশের ব্যারাকে থাকতো, সেটা হি মে বি পারমিটেড, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার যে সমস্ত টিভিতে দেখছি, কাগজে পড়ছি, তার যে সমস্ত অমানসিক ব্যবহার এবং তার যে সব পাওয়ার ফলানো, এগুলোর জন্য তো আমরাই দায়ী। একজন সিভিক ভলেন্টিয়ার তার দৌরাত্ম কতটুকু? সিভিক ভলেন্টিয়ারদের যেটা মেইন প্রবলেম হচ্ছে, এদের যখন অ্যাপয়েন্ট করা হয় এদের ভালো করে দেখে করা হয় না। আমাদের তো আগে ছিল, আমাদের হোমগার্ড নিতে হলো, রেফারেন্স দিতে হতো, ভেরিফিকেশন দিতে হতো, পুলিশের ওসি রেকমেন্ডেশন থাকতো এই ছেলেটা ভালো। এখন সিভিকের যদি এইভাবে অ্যাপয়েন্টমেন্ট না হয়, একটা মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই বেকার ছেলেরা, ইয়ং ছেলেরা ঘুরবে ফিরবে, পুলিশের সঙ্গে থাকবে, কিন্তু একটা ক্রাইটেরিয়া দরকার আছে কি কাদের সিভিকে নেওয়া হবে। একটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা মিনিমাম পরীক্ষা, একটা মিনিমাম 15 দিনে হলেও 20 দিনে হলেও একটা জায়গায় নিয়ে গিয়ে ট্রেনিং ছাড়া কোনো হতে পারে না। ডিসিপ্লিন ফোর্সে ট্রেনিং ছাড়া কোনো দিন কেউ করতে পারে না। এই দেখুন, এই তো বলে আচ্ছা, এদের সিভিকদের কি দোষ আছে বলুন তো? আজকে আমি রাস্তায় দেখতে পাচ্ছি সিভিক মোটরসাইকেল চালাচ্ছে, পেছনে আমাদের অফিসার বসে আছে কিংবা থানার কনস্টেবল বসে আছে, সিভিক থেকে প্রায়শই দেখা যায়, হ্যাঁ, নিয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় সিভিকদের যদি আমরা আপার হ্যান্ড দিই, ওদের কি দোষ? ওদেরকে তো আমার কন্ট্রোল করতে হবে। সিভিক জামা পরে যাচ্ছে, তার 3টি জামার বোতাম খোলা, এ কি কথা? পুলিশের কতগুলো নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো। এবং বহু থানাতে আপনাকে আমি বলছি ব্যক্তিগতভাবে যে সিভিকদেরকে কিন্তু বিভিন্ন জায়গাতে টাকা পয়সা তোলার কাজেও লাগানো হয় না, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সিভিকের আমার যেটা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করতে হলে ডিসিপ্লিন ফোর্সের নিয়ম কানুন মানতে হবে আমাদের। আপনি সিভিককে নিয়ে অনেক শিক্ষিত ছেলেকে আপনারা সিভিকে নিচ্ছেন, তাদের থানায় নিয়ে গিয়ে কম্পিউটারে কাজ করাচ্ছেন, সাইবার ক্রাইমে কাজ করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যারা পাবলিকের সামনে এক্সপোজড হচ্ছে তাদের তো একটা মিনিমাম ডিসিপ্লিন রাখতে হবে। এটা না করলে আপনার হবে না। এটা না করলে আমরা এর মাঝে এখন যেমন আপনারা বলছেন, এরকম বদনাম আমাদের সব জায়গায় নিতে হবে। এই যে আরজি করে এই যে ঘটনাটা ঘটলো, হাউ হি ডেয়ার্স টু এন্টার। এখন শোনা যাচ্ছে ও নাকি এটা ফ্রি এন্ট্রি ছিল। তো যদি ফ্রি এন্ট্রি ছিল, তাহলে আরজি করে যে আউটপোস্ট ছিল, যার ওসি ছিল, এদের কি রোল ছিল? তাহলে এই একটি সিভিক কনস্টেবল সে সমস্ত জায়গায়, সমস্ত বা হসপিটালে তার ফ্রি এন্ট্রি। আমাদের তো মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের পুলিশের যে কমিশনার বলি, তারা তো সব জায়গায় একটা করে আউটপোস্ট করে সেখানে থানা ফানা করে দিয়েছেন। তো সেখানে তারা যদি অ্যাক্টিভ না হয়, এই সমস্ত একে আমি লুম্পেন ছাড়া কি বলবো? এই সিভিক কনস্টেবলকে আমি লুম্পেন ছাড়া আমার ওয়ার্ডে কিছু নেই। একে এত বাড়ার সুযোগ পেল কি করে? এ তো একদিনে বাড়ার সুযোগ পায়নি। হি ওয়াজ ইন্ডালজড। বা অনেকে হয়তো ভয় পেয়েছেন যে হয়তো অমুকের দ্বারা প্রভাবিত হয়ে চাকরিতে ঢুকেছে, একে কিছু বললে উনি আমার উপর রাগ করবেন। এত চিন্তা করলে তাহলে পুলিশে চাকরি করে যাবে না। কে আমার উপর কখন রাগ করছেন, আমি অমুককে ধরলাম বলে অমুকে আমার উপর ঘোষা হবে, তার আমি পুলিশের চাকরি করলাম কেন? আমি 10টা 5টাতে চাকরি খুঁজে নিলেই পারতাম। চাকরি করতে গেলে ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। কে আপনার কি বললো আপনি তো জানেন, আপনি তো দুর্গাপুরে ছিলেন, আমরা এরা অনেক কিছু ফেস করেছি। কিন্তু যারা আমাদের তখন বিপক্ষে কথা বলেছেন, তারা পরে বুঝতে পেরেছেন যে না, আমরা জিনিসটা ঠিক করেছি।
তো এই জিনিসটা তো ওসিদের দে উইল হ্যাভ টু রাইজ টু দি অকেশন, বিশেষ করে কলকাতা পুলিশে। কলকাতা আমাদের নয়, জেলা, বিরাট জেলা, কলকাতা পুলিশও তো একটা সারাউন্ডিংসের মধ্যে, একটা থানার পাশে একটা থানা, এই যে গন্ডগোল হলো, আমি একটা রিএনফোর্সমেন্ট চাইলে তো 10 মিনিটের মধ্যে আমি রিএনফোর্সমেন্ট পেয়ে যাব। তো সেটার জন্য এই যে হলো সেদিন ভ্যান্ডালিজম হয়ে গেল, সব কিছু হয়ে গেল, পুলিশ আবার ওভার পাওয়ার কী হবে? পুলিশ ওভার পাওয়ার হয়ে গেল। একজন আইপিএস অফিসার, ডিসি র্যাঙ্কের অফিসার, তিনি ম্যানহ্যান্ডেলড হয়ে গেলেন, তিনি ইনজিওর হয়ে গেলেন, কিন্তু অন দি স্পট আমরা কাউকে ধরতে পারলাম না। এটা হয়? এটা কখনো আমরা মানতে পারি না। আমরা জেলায় চাকরি করেছি, কলকাতা পুলিশের তো রিএনফোর্সমেন্টের প্রচুর জায়গা, একটা ফোন করলে লালবাজার থেকে 8 ঘন্টার মধ্যে লোক চলে আসবে। তো সেখানে হুলিগানসরা এতটা ভ্যান্ডালিজম করার চান্স পেল কি করে? সেখানে নিশ্চয়ই আমাদের গাফিলতি আছে, আমরা ভয়ে ভীত হয়েছি, আমরা ভাবছি এখানে অ্যাকশন দিলে পরে কি হবে। অত চিন্তা করলে তো চাকরি করা যাবে না। না, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি এখন সরাসরি জড়িত নেই পুলিশে, কিন্তু আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনি বলতে পারবেন যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গাতে যেমন মারও খাচ্ছে, আবার পুলিশ কিন্তু ভয়ে লুকিয়েও যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ রীতিমতো টেবিলের তলাতে লুকোচ্ছে, ফাইল মাথায় দিয়ে লুকোচ্ছে। এই যে ঘটনাটা আরজি করে দেখলাম, তার পরদিনকে যখন এই ভ্যান্ডালিজমটা হচ্ছে, তখন বহু পুলিশ লুকিয়ে গিয়ে বাথরুমে তারা লুকিয়ে পড়ছে, রুগীদের বাথরুমে, নার্সদেরকে গিয়ে বলছে যে আমাদেরকে আপনারা বাঁচান। আজকে পুলিশের এই ভূমিকাটা কি আপনি কিভাবে দেখেন? খুব লজ্জাস্কর ব্যাপার, খুব লজ্জাস্কর ব্যাপার। আমি নিজে যদি গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ি, আমি নিজে গিয়ে যদি বা নার্সেস হোস্টেলে বলুন, বয়েজ হোস্টেলে বলুন, ডক্টর হোস্টেলে নিজে লুকিয়ে পড়ি, তাহলে আদার্সদের কি হবে? যারা অনেক সময় আমাদের গ্লোরিয়াস রিট্রিট হয়, অনেক সময় ঝামেলা হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, যেমন আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়, পাবলিক খেপে গেল, পাবলিক চেঁচামেচি করলো, পুলিশে ভাঙচুর করলো, আমরা বুঝতে পারি যেটা একটা টেম্পোরারি, একটা মানুষকে ধাক্কা দিয়ে চলে গেছে, লোকাল লোক উত্তেজিত হয়ে এইসব করছে, দ্যাট ইজ অ্যাডমিসেবল, সেখানে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার গায়ে হাত পড়লো, আমার সামনে আমার 2জন ফোর্সকে মাথা ফাটিয়ে দিল, আমার সামনে আমার ডিসিকে মাথা ফাটিয়ে দিল, তো তারপরেও আমি চুপ করে থাকবো বা লুকিয়ে থাকবো? এটা হয়? আই ক্যান রিকল দি ডে, আপনি তখন ছোট, আপনি তখন সাংবাদিকতায় ভীষণ নাম করেছেন, দুর্গাপুর সিনেমা হলে যেটা হলো, আড়িঘরে যে ছেলেরা আমার অ্যাডিশনাল এসপি, আইপিএস অ্যাডিশনাল এসপির কলার ধরে নাড়ানাড়ি করেছিলেন দুর্গাপুর সিনেমা হলে, তাতেই আমার কনস্টেবল খেপে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিল যে আমার সাহেবকে আপনারা মারছেন। তো এই ফিলিংসটা আমাদের থাকবে না? একজন ডিসি হেকেলড হচ্ছেন, এটা আমি টিভিতে দেখলাম, কাগজে পড়লাম যে ওনাকে 8 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো হোয়াট ওয়াজ দি রোল অফ আদার ফোর্সেস? আজ দেখলাম এটি কনস্টেবল মেয়ে নাক ফেটে গেছে, সে কান্নাকাটি করছে। ঠিক আছে, অন দি স্পট আমরা কাউকে ধরতে পারলাম না, ঠিক আছে, আমরা মার খেতেই পারি, আমরা ওভার পাওয়ার হতেই পারি, কিন্তু পুরো যারা হুলিগানস তারা পুরো এই ঘটনা করে পালিয়ে চলে গেল, আমাদের পরে ছবি দেখে তাদের ধরতে হচ্ছে, অন দি স্পট আমরা কাউকে ধরতে পারবো না, এটা কি করে সম্ভব? এটা অ্যাজ অ্যান এক্স পুলিশ অফিসার আমি ভীষণ এটার জন্য লজ্জিত, কারণ আমাদের 36 বছর চাকরি জীবনে এরকম আমরা ফেস করিনি। না, একটা কথা যে আপনি নিজেও সেটা বললেন যে পুলিশের পরিকাঠামো এখন অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, এবং আগে অনেক জায়গাতে অনেক ফোর্স হয়তো কম ছিল বা বেশি ছিল, যাই ছিল, কিন্তু অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে, নতুন নতুন থানা হয়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে, রাস্তাঘাট এখন ভালো হয়েছে, এগুলো অনেক কিছু পরিকাঠামো বেড়েছে, ঠিক হয়েছে। কিন্তু পাশাপাশি পুলিশের যে কর্মক্ষমতা, অর্থাৎ পুলিশিং যেটাকে বলে, সে পুলিশিং এর কতটা উন্নতি হয়েছে? দেখুন, পুলিশিং এর উন্নতি হওয়া তো উচিত ছিল। এখন এই সরকার, অন্তত আমরা তো এই ব্যাপারে আমরা এখনো নিজেদের মনে করি যে আমরা ভীষণভাবে বঞ্চিত ছিলাম,
এখন আমরা দেখি আমি বিধাননগরে থাকি, আমার বিধাননগর ফাঁড়িতে দুটো গাড়ি আছে। আমাদের সময় ফাঁড়িতে গাড়ি তো চিন্তাই করা যায় না। আমি দুর্গাপুর থানার ওসি ছিলাম, আমার 6টা ফাঁড়িতে কোনো গাড়ি ছিল না। আমি দুর্গাপুর থানার ওসি, একটা জিপ, একটা গাড়ি। কিন্তু এত ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার পরও এই যে পুলিশিং আপনি বলছেন, এই যে আপনারা বলছেন স্টে ইনসিডেন্ট হচ্ছে, এছানতাই হচ্ছে, অমুক হচ্ছে, তো এই পুলিশিং এটা তো ভ্যারি করে নিজের আইডেন্টিটির উপর। আজকে কোনো একটি থানার থানার ওসি তার এলাকায় যদি পরপর বাড়িতে বাগলাই হয়, সোনার দোকানে ডাকাতি হয়, রাস্তায় মহিলারা হেঁটে যাচ্ছেন ছিনতাই হয়, এটা তার পক্ষে তো লজ্জাস্কর ব্যাপার। তবে আমি এখন বোধহয় একটু চাকরিতে ইনসিকিউর ফিল করছি। ওসিরা আমরা যেমন আগে ছিলাম, ওসিরা আমরা এসছি 2 বছর তো থাকবোই, মানে বিরাট কিছু আমি যদি অন্যায় না করি, বিরাট যদি ল অর্ডার ব্রেক না করে, আমি 2 বছর থাকবো। এখন তো এরা তো আমার মনে হয় এদের এই সিকিউরিটির একটা অভাব। না, এখন যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুলেছেন, সেটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে প্রত্যেকটা থানাতে, এই জন্য যে প্রত্যেকটা ওসিকে সাধারণ মানুষ চিনতে পারতো, এই জন্য যে তারা মোটামুটি 2 বছর থাকতেনি, খুব যদি জরুরি কিছু না হতো, খুব তার ফেলিওর না হতো। এবং অনেক থানাতে অনেক যোগ্য ইয়েকে 2 বছরের বেশিও রাখা হতো গুরুত্বপূর্ণ থানাতে। সেখানে সাধারণ মানুষও যেমন চিনত এবং অন্যান্য থানার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সাংবাদিক থেকে আরম্ভ করে প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যেত, এবং ফলে কি তার ক্রাইমের কাজটা করতে অনেক সুবিধে হতো। কিন্তু পরিকাঠামোভাবে যথেষ্ট উন্নত না থাকলেও, এবং কিন্তু এই যে কথাটা আপনি বললেন এখন, যে এখন এত পরিকাঠামোগত উন্নত হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন কিন্তু যে কোনো থানা ফাঁড়িতে আমরা দেখেছি যে 1 মাসের জন্য কোনো ওসিকে আমরা খুব বেশি হলে 1 বছর যদি এখন কেউ কোনো থানাতে কোনো ওসি থাকেন, সেটা মনে হয় যে তিনি খুব বড় ভাগ্যবান। এর ফলে আমার যেটা মনে হয়েছে যে এলাকাতে ক্রাইম কন্ট্রোল করতে গেলে এত কম সময়ের মধ্যে একজনকে রাখা হচ্ছে, এবং তিনি এলাকা চেনার আগেই প্রায় তাকে বদলি করে দেওয়া হচ্ছে। এর পেছনে যে কথাটা আপনি বললেন যে তার নিজস্ব ইনসিকিউরিটিটা এক জিনিস, কিন্তু তার পেছনে অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে। না, অন্য কোনো কারণ কি আছে আমি বলতে পারবো না, তবে ওসিকে তো টাইম দিতে হবে, তাকে তো একটা ব্রিডিং টাইম দিতে হবে। একদম একদম। আমি জয়েন করার পর তো আমার 3 মাস লাগে এই এলাকা চিনতে। তাকে সে যদি ব্রিডিং টাইম না পায়, তাকে যদি এখান থেকে ওখান থেকে চলে যেতে হয়, ওখান থেকে চলে যেতে হয়, সে নিজেই তো ইনসিকিউর, সে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন তো নিতেই পারে না। এই জন্য সে কিছু হলে বলে দেখি সাহেবকে জিজ্ঞেস করি। একদম। আরে সাহেবকে তো জিজ্ঞেস তো আমরাও করতাম, কিন্তু আগে অ্যাকশন নিয়ে তারপর জিজ্ঞেস করতাম। কিন্তু এদের আমি দোষ দেবো না, এরা তো নিজেই ইনসিকিউর। তারপর কোথায় এদের কি নামে কি হয়ে যাবে, কোথায় এরা ভিকটিম হয়ে যাবে, ভিকটিমাইজড হয়ে যাবে, এইটা ওয়ান অফ দি রিজন। মানে ইনসিকিউর বলতে আপনি যেটা বোঝাতে চাইছেন যে তাদের মানে যে কোনো সময় তারা ট্রান্সফার হয়ে যেতে পারে, এই ভয়ে তারা থাকছে। শুধু ট্রান্সফার না, অনেক সময় ভিকটিমাইজড হয়ে যেতে পারে। হয়তো এত উপরে ওসিদের, পুলিশ কাজটা করবে কিভাবে এত ইনসিকিউরিটি? আমি তো সে কথা হচ্ছে, ওসিদের উপরে এখন এত অফিসার বসে গেছেন, এত সুপারভাইজিং অফিসার ওসিদের উপর বসে গেছে, যে ওসিদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে এখন আর নিজেরা করেন না। কিন্তু ওসিদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন দিতে না পারলে কিন্তু আপনি এলাকায় ক্রাইম কন্ট্রোল করতে পারবেন। শুধু ক্রাইম কেন, ল অ্যান্ড অর্ডার বলুন, ক্রাইম বলুন, এভরিথিং। ওসির যদি জনপরিচিতি না থাকে, ওসির যদি এলাকার উপর কন্ট্রোল না থাকে, আপনি সুপারভাইজিং অফিসার 3টে লাল লাইট জায়গায় এলেন, 15 মিনিট থানায় বসলেন, 3 জনকে ধমকালেন, চলে গেলেন, একে চার্জশিট দিলেন, দ্যাট ইজ নট দি মেইন থিং। ওসিদেরকে অ্যাম্পল পাওয়ার দিতে হবে। একটা দাদা, আমরা প্রায় অনেকটা মানে পেরিয়ে এসেছি রাস্তা। একটা আমার শেষ প্রশ্ন বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এখন যেটা হয় আর কি, যে পুলিশ মন্ত্রী নিজে, যিনি মুখ্যমন্ত্রীও, তিনি কিন্তু প্রত্যেকটা জেলাতে তিনি একেবারে প্রকাশ্যে কিন্তু যে প্রশাসনিক বৈঠক করেন, সেখানে কিন্তু পুলিশ আধিকারিক, বিশেষ করে যে জেলাতে এসপি বা যে জেলাতে পুলিশ কমিশনার আছেন, তাদেরকে সরাসরি ডেকে নেন, এবং সেটা কিন্তু সরাসরি প্রচারিত হয়
সংবাদ মাধ্যমে, যে সেখানে তিনি অনেক পুলিশ অফিসারকে বলা যাচ্ছে রীতিমতো অভিযোগ করছেন, তাকে ধমকাচ্ছেন রীতিমতো, এবং তার যে খামতি সেগুলো সে প্রকাশ্যে ধরিয়ে দিচ্ছেন। তার ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে তার যে অধস্তন যে কর্মীরা, তারা কি তাকে তাহলে সেই সম্মানটা করতে পারছে না? অধস্তন কর্মীদের আমাদের, উই আর ইন এ ভেরি ডিসিপ্লিন ফোর্স। আমার কথা হচ্ছে, আমি এটাকে আপনি কিভাবে দেখেন যে আজকে একজন পুলিশ মন্ত্রী তিনি প্রকাশ্যেই ধরুন একজন তার এসপি কে বলছেন যে আপনার এলাকা দিয়ে কয়লা পেরোচ্ছে, আপনি দেখছেন না কেন? এটা কি প্রকাশ্যে এইভাবে বলা যায়? দেখুন, এটা অনেক ওপর লেভেলের ব্যাপার, এই সম্বন্ধে আমার তো কিছু বলার নেই। তবে একটা কথা, আমার ডিসিপ্লিন ফোর্স, আমার ডিসিপি বা আমার এসপি, আমার ডিআইজি, আমার আইজি, তারা কোথায় কি জবাবদিহি করছেন বা তাকে কোথায় তাদের প্রশ্ন করা হচ্ছে সেটা দেখার কাজ আমার নয়। আমার কাজ হচ্ছে তার অর্ডারটাকে রিলিজিয়াসলি ফলো করা এবং দেখা যেন আমার ডিপার্টমেন্টের নামটা সব জায়গায় থাকে। না, আপনাদের সময় তো এই ধরনের তো সরাসরি এই ধরনের প্রশাসনিক বৈঠক তো হয়নি প্রকাশ্যে। না, সেজন্যই বলছি যে তফাৎটা অনেকটা হয়তো আপনি বুঝতে পারবেন যে তখন এইভাবে হয়নি। তখন হয়তো চিফ সেক্রেটারি অথবা হয়তো ডিজি নিজে হয়তো তারা আলাদাভাবে করতেন, সেটা আমরা বিষয় নয়, আমি জানি না। তবে আপনি শেষ দাদা যেটা আমি বলতে চাইছি যে সার্বিকভাবে যে খামতি যেগুলো পুলিশ দপ্তরের আমরা দেখতে পাচ্ছি, যেটা কিছু কিছু অন্তত ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে পুলিশিংটা, এটার মানোন্নয়ন করতে গেলে কিভাবে, খুব ছোট্ট কথায় যে অন্তত কিভাবে অন্তত পুলিশদেরকে কিছুটা হলেও একটা মানোন্নয়নের পর্যায়ে নিয়ে আসা যেতে পারে। এটা আমার মানে আমার কলিগসদের প্রতি আমার একটাই শুধু বলার আছে যে থানা লেভেলে, থানা সাব ডিভিশন দুর্গাপুর সাব ডিভিশন থানার ওসিরা তারা নিজেদের জনসংযোগ বাড়াতে হবে, থানার ওসিদের ক্রাইম ওয়ার্ক করতে হবে, থানার ওসিদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তার একটাই মোটো হবে যে আমার থানাটার সম্বন্ধে যেন পাবলিকের কমপ্লেন কম থাকে। এইটা যদি ইন্ডিভিজুয়াল ওসিরা সমস্তরা মাথায় রেখে এটা করতে পারেন, তাহলেই দেখবেন পুলিশিং ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে। অনেক ধন্যবাদ আপনারা। আমার মনে হয়েছে যে আলোচনা আমরা এতক্ষণ করলাম এবং অত্যন্ত অভিজ্ঞ একজন পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ অফিসার বলা যায়, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা এবং শুধু পুলিশ না, তিনি বিশিষ্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি এখন জড়িত। সেই সুবাদে তার সামাজিকভাবে যে পুলিশিংয়ের ওপরে যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং আমার মনে হয়েছে যে সাধারণ মানুষের পুলিশের সম্পর্কে যে ধারণা, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে এখনো ক্ষোভ, সেগুলো অনেকটাই হয়তো পরিবর্তন করা সম্ভব হয়নি, কিন্তু অনেকগুলো খামতিও যে পুলিশের এখনো রয়েছে, যেটা এখনো রয়ে গেছে। সাধারণ মানুষ যে পুলিশের সঙ্গে যে হৃদ্যতার যে সম্পর্কটা, সেই সম্পর্কটাতে এখনো আসতে পারেনি। তার কারণ, বিভিন্ন কারণ ব্যাখ্যা হয়তো কিছুটা করার চেষ্টা করেছেন এবং আগামী দিনে আমরা হয়তো এই বিষয়টা নিয়ে আবারও বসবো। আজকে আমাদের আর সময় নেই। আমার অত্যন্ত ধন্যবাদ বিপ্লব দাকে। দাদা, আমরা আশা করব যে এই ধরনের অনুষ্ঠানে আপনি আবারও আমাদের এখানে উপস্থিত হবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমাদেরকে ফিরে যেতে হবে। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে এবং আগামী দিনেও আমরা এই ধরনের আরও অনুষ্ঠান নিয়ে থাকব। আজকে আমরা ফিরে চললাম। শুভরাত্রি। থ্যাংক ইউ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ।
খবর নেয় খবর দেয়।